কথা 31শে মে 1996 সাল। লোকসভার ভেতর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বললেন, सत्ता आएगी सत्ता जाएगी, पार्टी बनेगा पार्टी बिगड़ेगा, लेकिन देश रहना चाहिए। হ্যাঁ, আমি কোনো ব্যক্তি রাজনীতির বিষয়ে কথা বলছি না, আমি কথা বলছি প্রধানমন্ত্রী সম্বন্ধে। একসময়ের প্রধানমন্ত্রী, এদেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি কোন পার্টির অংশ সেটা বড় কথা নয়, বড় কথা হলো 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সবাই চেনেন। তিনি বলছেন যে কোনো রাজনীতি থাকে, রাজনীতি থেকেই থাকে, দল তৈরি হয়, দল ভেঙে যায়, কিন্তু শেষ বেলায় দেশ থাকাটা অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রাসঙ্গিক কথা। দেশ যদি না থাকে দল কি করে থাকবে? এই এত বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, ডিএমকে, জেএমএম, কত পার্টি, কত দল কোথায় থাকবে? 140 কোটি মানুষ কোথায় থাকবে যদি দেশই না থাকে? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কোথায় থাকবে যদি দেশই না থাকে? এত লড়াই, এত স্বাধীনতা সংগ্রামীদের রক্ত যাওয়া, তাদের দিনের পর দিন লড়াই করা কোথায় যাবে যদি দেশই না থাকে? আর সেই দেশ নিয়ে কেন কথা বললেন তিনি হঠাৎ করে 31শে মে 1996 সাল? কেনই বা আমি এই প্রসঙ্গ টানলাম? তার কারণ অটল বিহারী বাজপেয়ী, একসময়ের পিবি নরসিমহা রাও যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিরোধী শিবিরের অটল বিহারী বাজপেয়ীকে জেনেভাতে পাঠালেন। বিরোধী শিবিরকে, বিরোধী দলনেতাকে পাঠালেন জেনেভাতে শুধুমাত্র দেশের হয়ে ব্যাট করতে। ব্যাটিং ধরতে দিলেন কাকে? অটল বিহারী বাজপেয়ীকে, অর্থাৎ বিজেপির একজন নেতাকে। এটাই আমাদের দেশের গণতন্ত্র। এবং সেই লোকসভা থেকে 31শে মে 1996 সালে অটল বিহারী বাজপেয়ী তিনি দাঁড়িয়ে থেকে বললেন যে এটাই আমাদের দেশের গণতন্ত্র। পাকিস্তান জাস্ট হিলে গিয়েছিল, পাকিস্তান ভাবতে শুরু করেছিল যে এটা কোন দেশ যেখানে এত গণতান্ত্রিক বিষয় উঠে আসে, বিরোধী শাসক সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে শেষ বেলা অবধি লড়াইটা লড়ে। সে দেশ ভয় পেয়েছিল, অর্থাৎ পাকিস্তান ভয় পেয়েছিল ইন্ডিয়ার কথা ভেবে, ভারতের কথা ভেবে। কিন্তু না, একের পর এক ঘটনাক্রম তারপরেও ঘটেছে। কিন্তু আবারও একই কথা বলতে হবে অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে। তার কথাকে কোট করে বলতে হবে, सत्ता आएगी सत्ता जाएगी, पार्टी बनेगी पार्टी बिगड़ेगा, लेकिन देश रहना चाहिए। আজ ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে যখন দেশে এত বড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যখন 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে, তখন সেখানে কংগ্রেস বলে বিজেপির পাশে আছে। না, বিজেপি বললে হয়তো একটু তাদের আত্মসম্মানে লাগে, তার কারণ কেন্দ্র সরকারে বিজেপি তো রয়েছে। কিন্তু এটাও ধারাবাহিকভাবে সত্যি যে কেন্দ্র সরকারের আলাদা করে কোনো দল, মত, রং থাকা উচিত নয়। তিনি 140 কোটির বাসিন্দা, দেশবাসীর প্রধানমন্ত্রী। ঠিক এই জায়গা থেকে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে তার কাজটা করেছিলেন। তিনি বলেছিলেন এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে কোনো রকম রাজনীতি নয়, কেন্দ্রের পাশে রয়েছি, পেহেলগাঁও অ্যাটাকের ক্ষেত্রে মুহূর্তের জবাব দেওয়া হবে পাকিস্তানকে ভারতের পক্ষ থেকে, এবং যে কোনো রকম স্টেপের ক্ষেত্রে বিরোধী শিবির হিসেবে শাসকের পাশে, অর্থাৎ কেন্দ্র সরকারের পাশে থাকবেন। কিন্তু না, হঠাৎ করে এই সকালবেলা থেকে হয়তো একটু তাল কাটতে শুরু করেছে কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে। হঠাৎ করেই একটি মেসেজ, যেখানে কার্যত একটি অবয়ব দেওয়া এবং সেখানে তার মাথা, তার পা, তার হাত নেই, আর উপরে ট্যাগ করে বলা হয়েছে ক্যাপশনে গায়েব। কার গায়েবের কথা বললেন? প্রধানমন্ত্রীর অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে, তার মুখ, তার হাত, তার পা কিছু নেই, কিন্তু বোঝাচ্ছেন কাকে? নিশ্চয়ই ভারতে থেকে অন্য কোনো মানুষ সম্বন্ধে তারা বোঝাবেন না, এটাই আশা রাখি। আর যদি তারা সত্যিই প্রধানমন্ত্রী সম্বন্ধে এহেন মন্তব্য করেন, অন্তত এই নিরাপত্তা যেখানে ব্রিজ হচ্ছে, যেখানে সিকিউরিটি ব্রিজ হচ্ছে, যেখানে পাকিস্তানকে মুহূর্তের জবাব দেওয়ার যাবতীয় পরিকল্পনা করছে দেশ, তখন সেখানে প্রধানমন্ত্রী সম্বন্ধে এ ধরনের পোস্ট পাকিস্তানকে আরও বেশি মুষ্টিমেয় শক্তি তৈরি করতে বাধ্য করছে না তো? তারা ভাবছে না তো যে অটল বিহারী বাজপেয়ী সেই দেশ, পিবি নরসিমহা রাওয়ের সেই দেশ, ইন্দিরা গান্ধীর সেই দেশ এখন শাসক বিরোধী দুভাগে ভাগ হয়ে গিয়েছে। পাক এবার ভাগ করতে নামবে, পাক এবার ওখান থেকে ভাববে যে দেশের মাটিতে ভাগাভাগি শুরু হয়েছে। এখন এ ধরনের রাজনীতি দেখতে হবে দেশে দাঁড়িয়ে। কংগ্রেস এবার বিজেপির দিকে আঙুল নিশানা করছে না, কংগ্রেস সেই সব সাধারণ মানুষের দিকে নিশানা করছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সব ধরনের
সব দল মত নির্বিশেষে হাতে হাত মিলিয়ে দেখতে চাইছে না। এ রাজ্য এদেশ বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দেখেছে, কিন্তু এদেশ এবার যে ইস্যু দেখেছে তা ভয়াবহ ইস্যু। 26/11 ঘটনা সবার মনে রয়েছে, কিন্তু এবার এই একই রকম ঘটনার প্রত্যাবর্তন হলো। 2025-এ দাঁড়িয়ে আবারও 22শে এপ্রিল একই রকম ঘটনা ঘটলো। 26/11 স্মৃতি আবারও মনে করিয়ে দেওয়া হলো, অর্থাৎ সিভিলাইজেশনকে, অর্থাৎ পুরো সভ্যতাকে আবার নতুন করে টার্গেট করা হলো, সিভিলিয়ানসদের টার্গেট করা হলো, পর্যটকদের ওপর আক্রমণ করা হলো। এই ঘটনা নিন্দাজনক বললে অনেক কম হয়ে যাবে, থিতু হয়ে যাবে সেই আক্রোশ। পাকিস্তানকে অন্তত মুতোর জবাব দেওয়ার দরকার রয়েছে। আর ঠিক সে জায়গা থেকে প্রধানমন্ত্রী সম্বন্ধে এ ধরনের মন্তব্য সত্যি কংগ্রেসের কি খাটলো? বিচার আপনাদের, কিন্তু প্রশ্ন থাকবে সরাসরি কংগ্রেস নেতৃত্বদের। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে শব্দের কাটাকাটি নিয়ে আমি রয়েছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনারা দেখছেন এই মুহূর্তে শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। জানার চেষ্টা করব কংগ্রেস নেতৃত্বদের থেকে তারা ঠিক কি বোঝাতে চাইলেন। প্রধানমন্ত্রীর এই গায়েবের এই অবয়ব, যেখানে ক্যাপশন বড় বড় করে লেখা রয়েছে গায়েব, সত্যি কতটা প্রাসঙ্গিক জানার চেষ্টা করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও অত্যন্ত মূল বিষয় আপনাদের সামনে জানিয়ে রাখবো, যাকে গায়েবের কথা বলা হচ্ছে না তার ব্যাট করতে আমি এখানে বসিনি। অনেকেই ভাববেন কি ব্যাপার, বিজেপি নিয়ে হঠাৎ কথা বলতে শুরু করলো কেন অঞ্জন? কেন ট্রাইব টিভি বাংলা হঠাৎ করে বিজেপির হয়ে কথা বলতে শুরু করলো? না, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বিজেপির হয়ে কথা বলার প্রশ্ন আসছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে দেশের পাশে, দেশের দায়িত্ব নেওয়ার যার ভার রয়েছে তার হয়ে কথা বলছি। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কোনো দল নয়, কোনো মানুষ নয়, কোনো ব্যক্তি নয়, সরাসরি প্রধানমন্ত্রী হয়ে ব্যাটিংটা করতে হবে আমাদের প্রত্যেক 140 কোটি ভারতবাসীকে। তার কারণ এই 140 কোটি ভারতবাসীর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে নিয়ে আজ ট্রোল করার বা বিশেষ ব্যক্তি খোঁচা দেওয়ার সময় এটা নয়। অন্তত রাজনীতি সব সময় থাকবে, রাজনীতি নিয়ে কথা বলার সময় চলে যাচ্ছে না এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে। রাজনীতি যদি বিজেপি করে তবে অবশ্যই আপনারা করবেন। বিহারে গিয়ে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুকে কেন্দ্র করে কোনো কথা বলে থাকে তার এগেনস্টে আপনারা বলতে পারেন, কিন্তু অন্তত দেশের নিরাপত্তার স্বার্থে যখন পাকিস্তান বনাম ভারত হচ্ছে সেখানে গায়েব দিয়ে কি বোঝাতে চাইলেন কংগ্রেস নেতৃত্ব? প্রশ্ন থাকবে আজ, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো, কিন্তু তার আগে ছবিটা একবার ভালো করে দেখুন। পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, গায়েব, GAYAB, কার অবয়ব দেখতে পাচ্ছেন আপনারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা রাখি তারই ছবি এটা দেওয়া রয়েছে। এটা কি ধরনের রাজনীতি? এটা কি ধরনের রাজনীতি যেখানে রাহুল গান্ধী স্বয়ং বলছেন বিরোধী শিবির থেকে, বিরোধী শিবির পাশে রয়েছে, অন্তত কেন্দ্র সরকারের পাশে রয়েছে। সেই রাহুল গান্ধীর পেছনে অন্য কোনো নেতৃত্ব কাজ করছে কি? প্রশ্ন অনেক রকম থাকতে পারে, কিন্তু উত্তর বা সমাধান একটাই, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাজনীতিটা বন্ধ করা উচিত। আমি এখানে সরাসরি প্রথমেই কোনো রকম বিজেপির ব্যাটিং ধরার জন্য নয়, আমি অম্বিকেশ বাবুর কাছে প্রথমে যাবো। যারা যারা আছেন তাদের সঙ্গে পরিচয় পড়বো আগে সেরেডি। যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জুড়বেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস নেত্রী। আমি অম্বিকেশ বাবুকে আগেই কথা প্রসঙ্গে ইন্ট্রোডিউস করে দিয়েছি, আপনারা প্রত্যেকেই অম্বিকেশ বাবুকে চেনেন। তার কারণ ট্রাইব টিভি বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে প্যানেল ডিসকাশনে আসছেন। অত্যন্ত বুদ্ধিজীবী একজন মানুষ এবং তিনি যথেষ্ট নিউট্রাল কথা বলেন। আমি আজও অম্বিকেশ বাবুর কাছ থেকে জানার চেষ্টা করবো, অম্বিকেশ বাবু অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে এই যে ছবি ছাড়া হলো, এটা সত্যিই দরকার ছিল? একটু আনমিউট করুন প্লিজ। আমি যেটা জানতে চাই, এই ছবিটা কে পোস্ট করেছেন? মানে কার এক্স হ্যান্ডেল? কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টই হয়েছে। আমি দেখিয়ে দেবো। কংগ্রেস মানে এআইসিসির যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল এখানে করা? একেবারে একেবারে। এখানে যদিও কোনো নাম দেওয়া নেই, কিন্তু তবু আমি বলবো এই সময়কালে এই ধরনের পোস্ট অবাঞ্ছিত, বাঞ্ছনীয় নয়। এই সময়কালে আমি কথাটা বারবার বলছি, যখন 22শে এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগ্রাম এলাকার বৈশরণ ভ্যালিতে যে জঙ্গিহানা হয়েছে এবং খুঁজে খুঁজে পর্যটক হিন্দুদেরকে খুন করা হয়েছে, এবং সারা ভারতবাসী তার একতাবদ্ধ হতে চায় যে যারা এই জঙ্গিহানা করেছে তার বিরুদ্ধে দেশের সরকার যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। এক সপ্তাহ সবে পেরিয়েছে 22শে
এপ্রিল থেকে আজকে 29শে এপ্রিল, এবং আমরা সবাই চাই যারা এই জঙ্গিহানা ঘটিয়েছে, এই কাজটি করেছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা সবাই মোটামুটি এক বাক্যে স্বীকার করেছি এই জঙ্গিহানা বা এই উগ্রপন্থীরা এরা পাকিস্তানে আশ্রয় তারা নিয়ে রয়েছে এবং সেখান থেকেই তারা এসে এই কাজটি করেছে, আমাদের সেটা অনুমান। অতএব পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশের পক্ষে সবাই মিলে একটা ব্যবস্থা নেওয়া দরকার, এবং ব্যবস্থাটা নেবে অবশ্য সরকার, কেন্দ্রীয় সরকার। তারা নিতে টালবাহানা করলে বা ভুল পদক্ষেপ করলে নিশ্চয়ই তার সমালোচনা হবে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের পোস্ট কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডেল থেকে অবাঞ্ছিত। একেবারে আমি এখানে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো, একবার একটা ছবি আপনাদের সামনে দেখাবো আমি, যেটা অনেকের মধ্যেই কনফিউশন থাকতে পারে, যে কোনো দর্শকের মধ্যে কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখাবো। তার কারণ এই কনফিউশন ক্লিয়ার করে দেওয়া উচিত। একবার ভালো করে দেখুন, এখানে স্পষ্ট কংগ্রেস দেখতে পাচ্ছেন, কংগ্রেসের অফিসিয়াল পোস্ট, কংগ্রেস থেকে এটা অফিসিয়াল পোস্টে গায়েব বলে লেখা রয়েছে। কংগ্রেসের অফিসিয়াল করা হয়েছে পোস্টটা, এটা ঠিক করা হয়েছে 5টার সময়, 28শে এপ্রিল, অর্থাৎ গতকাল করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, 28শে এপ্রিল বিকেল 5টা করা হয়েছে। ইতিমধ্যেই 2.4 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আমি একটু দেখাতে বলবো একটি বিষয়। অনেকের মধ্যে এই কনফিউশনও থাকতে পারে, এটা এডিটেড হতে পারে। আমি এখানে কংগ্রেসে ক্লিক করছি, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল পেজ, ভেরিফাইড অফিসিয়াল পেজ। বুঝতেই পারছেন এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়। কংগ্রেসের কোনো বিবৃতি আসেনি এরপরে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অবশ্যই সেই বিবৃতিও আপনাদের সামনে রাখবো। জয়রাম রমেশ তিনিও এই বিষয়ে বক্তব্য রেখেছেন, আপনাদের সামনে রাখবো, আরো বেশি কনফিউশন ক্লিয়ার হবে আপনাদের। দেখুন, আপনাদের সামনে জয়রাম রমেশেরও বক্তব্য রাখবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ছবিগুলো অনেকগুলো উঠে আসছে। আমি এখানে সরাসরি রুবিদির কাছেই যাব। রুবিদি, যে ছবিটি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, আমরা সত্যি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হয়ে ব্যাটিং করতে আমরা নামবও না। অন্তত যারা নেমে থাকে তাদের কথা আলাদা, কিন্তু অন্তত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জন কারো হয়ে ব্যাট করে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সম্বন্ধে যে বা যারা মন্তব্য করছেন তাদের রুচিবোধ নিয়ে সত্যি প্রশ্ন উঠছে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্যক্তি নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য রয়েছে। রাজনীতি প্রসঙ্গে যে কাউকে বিরোধ করতে পারেন, নিশানা করতে পারেন, কিন্তু এই পর্যায়ে নয়। রুবিদি, দেখুন, প্রথমেই বলবো কংগ্রেস যে ধরনের কাজ করেছে এবং তারপরে এই নিয়ে সেরকম ভাবে আমরা কোনো বিবৃতি পাইনি, এবং সেই এক্স হ্যান্ডেল থেকে পোস্টটি কিন্তু ডিলিটও হয়নি। এটা আমরা খুব অবাক হচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রত্যেকটি দল মিলে একসাথে বৈঠক করা হলো, সর্বভারতীয় দল মিলে বৈঠক হলো, এবং সেখানে সিদ্ধান্ত হলো যে সকলে আমরা একসাথে এই মুহূর্তে ডিসিশন নেব। এই মুহূর্তে ভারত সরকার যা ডিসিশন নেবে আমরা সবাই সেটাতে একদম মানে শিলমোহর দেওয়া হলো যে হ্যাঁ আমরা সেটাতে সমর্থন করছি। কিন্তু হঠাৎ করে কংগ্রেসের এরকম ধরনের একটা পোস্ট, এটা অ্যাকচুয়ালি পাকিস্তানকে অনেকটা বেশি ইন্ধন যোগায়। কিরকম যে হ্যাঁ ভারতের শক্তিও যোগায়, ইন্ধনও যোগায়। মানে এটা একটা কি হয়, এটা জঙ্গিদের এবং সন্ত্রাসীদের মনের মধ্যে আরেকটু বল আসে যে হ্যাঁ আমরা যতই ভুল করি, আমরা যা খুশি সন্ত্রাসী হামলা করি, জঙ্গি হামলা করি, ভারতবর্ষ তো এখনো অব্দি নিজেদের মধ্যেই দলাদলি করে বেড়াচ্ছে। এই যে বার্তাটা কংগ্রেস দিল, এটা সঠিক করলো না, এটা অত্যন্ত ভুল করেছে। এটা আমি বলবো ভীষণ ভুল করেছে। কারণ আমরা দেখেছি লন্ডনের হাই কমিশনে পাকিস্তানের একজনকে এরকম ভাবে গলা উড়িয়ে দেব, মানে দেহ থেকে মুন্ডু উড়িয়ে দেবো এরকম ভাবে, একদম একদম এরকম ধরনের দেখার পর, এবং কংগ্রেসের পোস্ট কোথাও একটা সেম বিবৃতি দিচ্ছে। তাহলে আমরা কি এটাই বলতে পারি যে কংগ্রেসের হাত পাকিস্তানের সাথ? এই যে আমি আগের দিনও আপনার চ্যানেলে এসে বলেছিলাম যে আমাদের সমস্যাটা ইন্টারনাল ও আভ্যন্তরীণ দিকেও অনেক কিছু সমস্যা রয়ে গেছে। এই যে আমাদের কিছু নেতা নেত্রীরা যারা কোথাও একটা মোদী বিরোধিতা করতে গিয়ে কোথাও একটা ভারত বিরোধিতা করে ফেলছে, এটা কিন্তু আমাদের জন্য, কিন্তু দেশবাসীদের জন্য কিন্তু এটা মারাত্মক। এবং আমরা বহুবার দেখেছি আমাদের বাংলাদেশেরও যখন একজন জঙ্গি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যখন কথা বলছে, এগুলো আমাদের টলারেট করতে হচ্ছে। এতটা সাহস কেন পাবে?
এটা আমি বারবার করে বলেছি, এতটা সাহস কেন পাবে, সেই সাহসটা কেন দিচ্ছে আজকে ইন্ডিজোটের পক্ষ থেকে, কেন সেই সাহসটা জোগানো হচ্ছে, যেখানে বারবার করে বলা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও যেন কেউ এমন কোনো কথা বা বিবৃতি বা পোস্ট না করা হয় যেখানে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এটা বারবার করে বলা হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি দল থেকে শুরু করে সম্পূর্ণ ভারতবাসীকে বলা হচ্ছে। সেখানে কংগ্রেস এত পুরনো একটি দল, সেখানে এত বড় মারাত্মক ভুল করে কি করে? আর মারাত্মক ভুল এটা বলবো না, এটা ইন্টেনশনালি করা হয়েছে। আজকে কেন এই জায়গাটা আমরা দেখব যে ভারত বিরোধিতা হয়ে যাচ্ছে কোথাও একটা। এই রাহুল গান্ধীকেই আমরা দেখেছি বাইরে গিয়ে, বাইরের দেশে গিয়ে ভারতবর্ষের নামে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এসছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি যে ভারতবর্ষ সম্পর্কে উনি অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এসছে। আমরা কেন ইন্ডিজোটকে বারবার করে দেখছি যে ভারত বিরোধিতা করছে? খুব অবাক হচ্ছি। ওদিকে কংগ্রেস আর এদিকে তৃণমূল কংগ্রেস। কেন এই জায়গা আজকে আসবে? কেন দেশ একত্রিত হবে না? যখন ইন্দিরা গান্ধী একটা ডিসিশন নিয়েছিল, যখন অটল বিহারী বাজপেয়ীজি তখন প্রধান বিরোধী দলনেতা হিসেবে একেবারে আমি ছিল, যেটা দিয়ে তখন শুরু তাকে করেছিলাম, সম্বোধন 31 করা মে হয়েছিল। 1996 তিনি একেবারে Exactly. লোকসভা থেকে বললেন অটল বিহারী বাজপেয়ী, সরাসরি আমি সেই উদ্ধৃতিও এক্স্যাক্টলি কোট করেছি সমর্থন আজ। করে, मैं रहूं या না रहूं ভারত रहना चाहिए। সুতরাং পলিটিক্যাল দল থাকুক আর না থাকুক, ভারতবর্ষ যেন ভালো থাকে, ভারতবর্ষ যেন সুরক্ষিত থাকে, ভারতবর্ষের মানুষ যেন ভালো থাকে, সেটা আমাদের দেখতে হবে। এবং এটা এমন একটা কান্ট্রি, পাকিস্তান অলওয়েজ ভারতের ক্ষতি করে এসছে, অলওয়েজ। এই এই একটা মাত্র দেশ, সেখানে শুধুমাত্র সন্ত্রাস আর জঙ্গি ছাড়া কিচ্ছু নেই। এই একটা দেশ, এই একটা দেশের জন্যই একটা সময় আমেরিকাতেও অ্যাটাক হয়েছিল, লাদেনের কথা আমরা ভুলিনি আমরা। এবং এই একটা দেশ সম্পূর্ণভাবে ভারতকে বারবার অ্যাটাক করছে, ভারতের জনগণকে অ্যাটাক করছে। সেখানে তা সত্ত্বেও কেন আমি সেই দেশের হয়ে কথা বলবো? তো ঘৃণা করা উচিত। আমরা খুব অবাক হচ্ছি কংগ্রেসের এ ধরনের বিবৃতি দেখে। এই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এইটুকুনি বলতে পারি যে কংগ্রেসকে এক্ষুনি যে এই পোস্টটি করেছে বা যে সোশ্যাল মিডিয়াতে পোস্টটি করেছে কংগ্রেসের, তাকে তো অবশ্যই মানে একদম বহিষ্কার করে দেওয়া উচিত, এবং ভারত সরকার থেকে সেটা যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় এই মুহূর্তে দাঁড়িয়ে। এটাই আমি বলতে চাই। বেশ, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয়া লিপিকা ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস নেত্রী, কংগ্রেস সমর্থক। লিপিকা দি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক, এবং আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল। লিপিকা দি, আপনার কাছে একটা প্রশ্ন শুধু রাখবো। দেখুন, আমরা যে পোস্টটা দেখতে পাচ্ছি কংগ্রেসের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে, এই ছবি, এই প্রতিকৃতি কি বোঝাচ্ছে? আপনারা ঠিক কি বোঝাতে চাইছেন আমরা জানতে পারি? কি ছবি আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না কোন ছবি আপনি দেখতে পাচ্ছেন। ঠিক একেবারে ভিজুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে গায়েব লেখা রয়েছে, হ্যাঁ। এবং এই ছবি কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে গতকাল ঠিক বিকেল বেলা। এটা ঠিক কি জানাতে চাইছেন আপনারা, কি বার্তা দিতে চাইছেন? তো দেখুন, এআইসিসি থেকে কি পোস্ট করেছে এই মুহূর্তে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা আজকে এত বড় একটা ঘটনা ভারতবর্ষে ঘটে গেছে যা এর আগে কখনো ঘটেনি। এইরকম ভাবে সিভিলিয়ানদের উপর 27 জন এইভাবে নির্বিচারে তাদেরকে প্রাণ নিয়ে নেওয়া হলো। এবং তারপরে আমরা এরকমও শুনলাম যে এসে নাকি তারা বলেছে, এটা আমাদের শোনা কথা, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছিল, যে তোদের নরেন্দ্র মোদীকে গিয়ে বল, এরকম ভাবে নাকি উর্দুতে বলেছে। তাই এত কিছুর পরেও বারবার করে সেই বাচ্চাদের মতন প্রধানমন্ত্রী ভয় দেখাচ্ছেন, বারবার করে বলছেন যে এমন কিছু করে নেব যে দেখতে পাবে পাকিস্তান, বুঝতে পারবে, এমন কিছু করে নেব। অথচ এখনো পর্যন্ত সেই 22 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 29 তারিখ হয়ে গেল, কোনো কিছু তার বলা গেল না। আমরা কার উপর নির্ভর করব একটা দেশে? আমরা তো নির্ভর করব প্রধানমন্ত্রীর উপর, আমরা নির্ভর করব স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। তাহলে আজকে এতগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া গেল না। তাহলে কি বলবো? তাহলে তো তখন ভাবতেই হয় যে তাহলে কি প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছেন, প্রধানমন্ত্রী নেই, আমার দেশ প্রধানমন্ত্রীবিহীন? এটাই তো একমাত্র মাথায় আসে, আর তো কিছু মাথায় আসে না। কেন এতদিন সময় নিচ্ছেন? কেন
উনি কি ভাবছেন যে ট্রাম্প কি বলবে, পুতিন কি বলবে, আর কারা কারা আছে রাষ্ট্রপ্রধানরা কি বলবে, কি স্টেটমেন্ট দেবে তারপরে আমি নেব? না, এখন সামনে ইলেকশন নেই বলে নেব না। পুলওয়ামার পরপর ইলেকশন ছিল বলে সেই সময় সার্জিক্যাল স্ট্রাইকের কথা গল্প শুনিয়েছিলাম। আজকে কোনো ইলেকশন নেই বলে কিছু বলবো না। তাই কি আমাদের ভয় হচ্ছে? কারণ ওই একটা মানুষের উপর সারা দেশ আমরা নির্ভর করে আছি। ভয় হচ্ছে আমাদের যে তিনি কোথায়, তিনি কি গায়েব হয়ে গেলেন নাকি? কেন আজকে 22 তারিখের পর তাই সেই পরিবারগুলোর কি অবস্থা? তারা তো দীপিকা দি, বেড়াতে গিয়েছিল ওখানে। আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে কি রাহুল গান্ধীর থেকেও আপনাদের বেশি ভয় করছে? রাহুল গান্ধী স্বয়ং এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাপোর্ট করছেন এবং কেন্দ্র সরকারকে সমর্থন আমরাও করছেন। প্রত্যেকটা শুনে নিন আমরা দীপিকা দি, সমর্থন করছি দীপিকা দি, তো। শুনে নিন প্লিজ। আমি বলছি হ্যাঁ, রাহুল বলুন। গান্ধী সরাসরি আসছি, রাহুল গান্ধী সরাসরি যেখানে বলছেন কেন্দ্র সরকারের পাশে রয়েছেন, সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে এহেন পোস্ট সত্যি কি অন্তত এই পর্যায়ে দরকার ছিল? আপনারা কেন বুঝতে পারছেন না যে পাকিস্তান যদি এখন বুঝতে পারে কোনোভাবে যে ইন্টারনালি আমাদের মধ্যে এই ধরনের সমস্যা চলছে, অন্তত এই অবস্থায় যদি এইভাবে রাজনীতির পারদ চড়তে থাকে, তাহলে তো এটা পাকিস্তানের জন্য অনেক বড় বাড়তি ডিভিডেন্ড হয়ে দাঁড়াবে। লিপিকাদি, আপনি ব্যাট করছেন ঠিকই, আপনি ডিফেন্ড করছেন ঠিকই, কিন্তু এটা কি সত্যি দরকার ছিল এই মুহূর্তে? পাকিস্তানকে কংগ্রেস কোনোদিনও সাপোর্ট করেনি, আমরা সবসময় বিরোধিতা করেছি। কারণ পাকিস্তানের অ্যাক্টিভিটিস আমরা জানি, আমরা যার জন্য সমর্থন করিনি কোনোদিনও। আজকে আমরা ভয় পাচ্ছি, আমরা তো রয়েছি, আমরা তো বারবার করে বলছি কেন্দ্রীয় সরকারের সাথে আমরা রয়েছি। রাহুল গান্ধী, আমাদের মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে যা সহযোগিতা লাগবে, যা কিছু সাহায্য লাগবে আমরা আছি। কিন্তু আমরা ভয়ও তো পাচ্ছি যে আজকে 22 তারিখ থেকে 29 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া গেল না। আমরা চাইছি একটা পদক্ষেপ নেওয়া হোক। কেন এভাবে 27টা মানুষের প্রাণ গেল? আমি তারা তো বেড়াতে গিয়েছিল। রুবিদি, দেখুন, আমি সবার আগে কংগ্রেসের মুখপাত্র লিপিকাদিকে বলতে চাই যে যে কোনো যুদ্ধ বা যে কোনো প্রস্তুতি নিতে গেলে কোনো দেশের এগেনস্টে সেখানে 1 থেকে 1.5 মাস মিনিমাম সময় লাগে। আমরা দেখেছি 71-এর ক্ষেত্রেও। 71-এ যখন ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানকে যখন বাংলাদেশে কনভার্ট করা, মানে স্বাধীন করা হলো বাংলাদেশে, তখনও কিন্তু প্রায় 1.5 মাস সময় লেগেছিল একটা স্ট্র্যাটেজি রেডি করতে। আমি জানি না ভারত, আমি এটাই বলতে চাই যে কংগ্রেস অলওয়েজ এই কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা কিরকম হয়ে যাচ্ছে, মোদি বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধিতা করে ফেলছে, এবং সেটা কোথাও একটা পাকিস্তানের কিন্তু সাপোর্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে কংগ্রেসকে। আর মোদিজি চুপ করে বসে নেই, মোদিজি পাঁচটা বড় বড় স্টেপ নিয়েছে। আপনারা যে স্টেপটাকে আজকে বলছেন না, এই যে সিন্ধু চুক্তি বাতিল করলো, এটা যে মনে হচ্ছে না খুব ছোট জিনিস, এটা খুব ছোট জিনিস নয়, এটা খুব ছোট জিনিস নয়। আমরা জানি ইন্দাস, ঝিলাম, চিনাব এবং এই 3টে নদী 80% জল, হ্যাঁ 80% জল পাকিস্তান পাবে এবং 20% এটা কিন্তু মেন রিভার। এবং বাকি যেটা আমাদের সাথে যেটা হয়েছিল রবি সুতেজ বিলস যেটা হয়েছিল, সেটা কিন্তু উপনদী। এবং সেই যে চুক্তি করেছিল ওই সময় নেহরু কিন্তু এটা ব্লান্ডার করেছিল, বিশাল বড় ব্লান্ডার করেছিল। সেই ভুক্তভোগী আজকে আমরা কিন্তু সকলে, এবং নেহরুর এরকম বহু করেছিলেন, আমি রেকটিফাই করে দিচ্ছি, করেছিলেন। এই যে বড় বড় ব্ল্যান্ডার, এরকম 9টা বিশাল বড় বড় ব্ল্যান্ডার আছে। আমাকে যদি সময় দেওয়া হবে আমি পুরো ভরে বলছি। প্লিজ রুবিদি বলুন। ঠিক আছে, হ্যাঁ আমাকে একটু ডেটটা একটু দেখেই বলা উচিত আমার, তাই সেই ক্ষেত্রেই বলি। সব থেকে বড় ব্ল্যান্ডার করেছিল, দেখুন কতগুলো ব্ল্যান্ডার। 1991 সালে নেপালের রাজা গিরিভুবন নেপালকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছিল, নেহরু তা প্রত্যাখ্যান করেছিল। বালুচিস্তানের নবাব খান চিঠি লেখেন নেহরুকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য, তখনও সেটা নেহরুজি প্রত্যাখ্যান করেছিল। বালুচিস্তান যখন বলেছিল এক হতে চায়, তখনও নেহরু প্রত্যাখ্যান করেছিল। 1947-এর ওমান ভারতকে অফার দিয়েছিল যে গদার পোর্ট ভারত নেওয়ার জন্য, কিন্তু চাচা সেটাও প্রত্যাখ্যান করেছিল। 1950-এ চাচা বার্মা গিফট করে দিয়েছিল। মানে এরকম বহু আছে। এবং 1952 অতি মানে কি বলবো, অতি দয়ালু নাকি ভারতের প্রতি ওনার বিতৃষ্ণা নাকি পাকিস্তানের প্রতি বেশি প্রেম দেখাতে গিয়ে আয়তনে বার্মাকে দান করেছিল 22,327 বর্গ কিলোমিটার আয়তনের একটা এরিয়া দান করে দিয়েছিল। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু পড়ে এসছে। তা সত্ত্বেও এই যে ভুলের জন্য আজকে আমাদের কিন্তু প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।
তারপরও কংগ্রেস এই ধরনের কথাবার্তা কেন বলছে? আমরা সবার আগে বলছি, দেশ সবার আগে, রাজনীতিটা অন্য জায়গায় গিয়ে করবেন, এমন কোনো বার্তা দেবেন না যেটা পাকিস্তানের পক্ষে গিয়ে দাঁড়িয়ে যায়। নেহরুর ভুল ছিল, কিন্তু সেখানে ইন্দিরা গান্ধী একটা ভালো কাজ করতে পেরেছিল, হয়তো বা সেখানে প্রধান বিরোধী দল নেতা হিসেবে হয়তো অটল বিহারী বাজপেয়ী জন্য বিজেপি ছিল বলে হয়তো বা অত বড় ডিসিশন নিতে পেরেছিল, এটাই এখন মনে হচ্ছে। এবং আজকে যে আমরা ইনসিডেন্টটা যেটা দেখেছি না কাশ্মীরে, সেটা আভ্যন্তরীণ বিষয়, যে লোকাল এরিয়া থেকে এটা করা হয়েছে। এই যে আমরা বারবার করে বলছি সুরক্ষা সুরক্ষা, গোয়েন্দা বিভাগ কেন এই বিষয়টা দেখেনি, ইন্টেলিজেন্স ফেল করেছে। ইন্টেলিজেন্স ফেল তো অনেক আগেও করেছিল, এটা তো স্বীকার তো যদিও বা করেছে আমাদের ভারত সরকার থেকে, এখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্বীকার করা হয়েছে ইন্টেলিজেন্স ফেল করা হয়েছিল, কিন্তু ইন্টেলিজেন্স ফেল তো এর আগেও বহুবার করেছে। আমরা জানি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজ গৃহে গুলিবিদ্ধ এবার একটু সংক্ষেপে আমি দীপিকাদির কাছে যাবো, অম্বিকেশ বাবুর কাছে যাবো। আমাদেরকে একটাই শুধু বলবো যে দেখুন, আপনি কংগ্রেস থাকুন, তৃণমূল থাকুন, হোয়াট এভার, যে যাই দল করে থাকুন, সবার আগে আমরা ভারতীয় এমন কোনো পোস্ট করব না যেখানে গিয়ে সমস্যা দাঁড়ায়, আমার ভারতবর্ষের সুরক্ষার সমস্যা দাঁড়িয়ে যায়, এমন কোনো পোস্ট আমাদের থেকে হওয়া উচিত না। আমাদেরকে মানে একজন মানে মানে এই দিক থেকে আমি বলবো যে আমাদেরকে অনেক সামঞ্জস্য হতে হবে, এক হতে হবে এই বিষয়। কেন আপনারা এই এই বিষয়গুলো ভুল করছেন, আর কেন এই বিষয়টাকে সাপোর্ট করছেন? করবেন না। বেশ, আমি আপনাদের সামনে এমন একটি ছবি এবার রাখবো, আমার ফোন থেকেই রাখবো। আমাদের কাছে অনেক রকম ইনফরমেশন আসছে যেগুলো আপনাদের একটু অবগত করা অত্যন্ত দরকারি বলেই আমরা মনে করছি। এই মুহূর্তে একটি বাইট, পুরোপুরি ফোন কনভারসেশন আপনাদের সামনে রাখবো, একটু শুনবেন। অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এ পর্যায়ে দাঁড়িয়ে পাকিস্তান এমন কোনো জায়গা ছাড়ছে না যেখান থেকে তারা বাড়তি ডিভিডেন্ড পেতে পারে। এক পর্যায়ে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সিপিআইএম হোক, একটি ভুল স্টেপ পাকিস্তানকে অনেক বড় বাড়তি ডিভিডেন্ড দিতে পারে। আমি আবারও রিপিট করছি, কেন এবার বুঝতে পারবেন। দেখুন, শুরু। हेलो, गुड मॉर्निंग, जय हिंद। जय हिंद। शुभम कुमार शर्मा जी बात कर रहे हैं। हाँ जी। अकाउंटेंट विनय गुप्ता बात कर रहा हूँ इधर से, एपीएस बठिंडा से। कैसे हैं? बढ़िया हैं आप? हाँ मैं बढ़िया, आप बताओ। जी बिल्कुल बढ़िया, बिल्कुल बढ़िया। आप हमारे स्टूडेंट रहे हैं। तो आपके पापा से कल राधे श्याम शर्मा जी से मेरा वार्तालाप हुआ था। हाँ जी, हाँ जी। तो शायद उन्होंने मे भी आपको बताया भी होगा ना, साथ में आपका सिक्योरिटी फीस आपने डिपॉजिट करवाए थे 5000 रुपीज ना, तो वो आपके रिकूप नहीं हो सके थे क्योंकि हमारे पास से तो आप फिर पास आउट होकर निकल गए थे ना। हाँ जी। आप हाँ जी, तो अभी वो आपकी अमाउंट जो थी वो किस नंबर पे आपने डिजी कैम पे किस नंबर पे डाला हुआ था उसमें? मैं इसी ये 8872 जिस फादर के नंबर पर डाला हुआ था। अच्छा, फादर वाले पे डाला हुआ था। ठीक 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 ठीक। ये मेरे साथ ये जो 8872461528 वाला ना, यही नंबर है आपका? हाँ जी, हाँ जी। इस पे चले उसमें ना फिर इजी पे हम कर देंगे, वो रिकूप आपका रिकूप हो जाएगा ना उसमें। तो मैंने कहा चले, आपके पापा ने बोला था कि आपसे वार्तालाप करनी, शुभम से पूछ लीजिएगा। आपके क्लास फेलो भी थे ना साथ में, तो वो भी सभी का आया था ना, अभी जिनका रह गया था उनका सारा पेंडिंग में चल रहा था। हाँ जी। तो अभी मुझे बताइए कि अपने इधर बठिंडा, अभी आप बठिंडा में ही हैं, इधर ही स्टेशन पे ही हैं? नहीं, बठिंडा स्टेशन के बाहर रहता हूँ मैं अभी। पापा रिटायर होने वाले तो बाहर चले गए हम लोग। अच्छा अच्छा, इधर से क्वार्टर छोड़ दिया आपने? पहले तो आप लोग जो मेरे पास एड्रेस था इधर करण सिंह लाइन में रहते थे ना, एमईएस कॉलोनी में। हाँ, तो वो उधर से रिटायर होने वाले हैं ना, तो उन्होंने क्वार्टर अभी चेंज करवा दिया, तो हम लोग बाहर रहते हैं अभी। अच्छा अच्छा अच्छा, फिर यही दिक्कत था ना। इधर हमने इसी आपके ओल्ड एड्रेस पे लेटर भी मेंशन किया था, लेकिन वो रिटर्न में आ गया था, आपने फिर क्वार्टर आई थिंक चेंज कर लिया उधर से। हाँ जी, हाँ जी। तो अभी मुझे ये बताइए कि आपके जो क्लास फेलोज हैं साथ के, इनका कुछ ना अभी इनसे वार्तालाप नहीं इनके पापा से हो पा रहा कुछ स्टूडेंट्स के। तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी अब डिना गेट से आउट पे गई है, जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं। मैं तो कैंट के बाहर रहता हूँ, मुझे नहीं पता सर जी। एक्चुअली ना क्योंकि इनसे वार्तालाप नहीं हो पा रहा है, तो कल आपके पापा ने बताया था कि मे भी शायद फैमिलीज वगैरह पीछे हैं, बाकी तो सभी लोग कह रहे थे कि आउट हो गए इधर से। आप बता दो, स्टूडेंट के नाम बता दो, मैं उनसे खुद ही पूछ लूंगा कि आपकी सिक्योरिटी फी आगे की नहीं आई। हाँ, आपका शगुन था, शगुन एक थी फीमेल थी, शगुन आपकी क्लासमेट थी, और साथ में उनके पापा थे योगेश कुमार जी, ये अटली ब्रिगेड के थे, 10 कोर अटली ब्रिगेड के।
पता नहीं, शगुन नाम की लड़की तो थी, पर बाकी का मुझे नहीं पता कौन सी ब्रिगेड नहीं, क्योंकि मेरे को कैंट के बारे में कुछ नहीं पता सर जी, मैं तो बाहर ही रहता हूँ। अच्छा अच्छा, आप बाहर जा रखे हैं। तो दूसरी थी रोहिणी पाल थी साथ में आपके ना? हाँ सर, ये बहुत पुरानी बात है। हाँ जी हाँ जी। तो अभी इनके डिपॉजिट का क्या करेंगे इधर साथ में, क्योंकि इनका तो अभी रिटर्न में आपका तो चले हो जाएगा, आपसे वार्तालाप हो गया था, आपके पापा से बात हो गई थी, तो इनका कैसे हो पाएगा? क्योंकि ये तो अभी आई थिंक आउट जा रखे हैं ना, नफरी तो सभी आउट जा रखे हैं। कैंट में आप लोग नहीं अभी जाते? कैंट से काफी दूरी में नहीं, क्वार्टर? कैंट से दूरी नहीं है, हम लोग कैंट के बाहर रहते हैं, मतलब रेलवे स्टेशन के पास रहते हैं, बठिंडा रेलवे स्टेशन के पास। हाँ, तो फिर उधर से तो गई है ना, उधर से तो ट्रेन पे आपने देखा भी है ना कि आउट हुए हैं सभी, वो फैमिलीज रह गई पीछे में। नहीं, बठिंडा स्टेशन से तो कोई ट्रेन नहीं जाती है। नहीं, मिलिट्री ट्रेन तो आउट हुआ है ना, मिलिट्री ट्रेन पे जाएंगे ना, वो सिविल ट्रेन में थोड़ी जाएंगे। फौजी जो आगे अपने गए ना, अभी आपको पता ही है, ये इनके साथ ये अपने जो आतंकवादी हैं इनके साथ अपना चल रहा है ना, मुठभेड़ चल रहा है अभी पाकिस्तानियों के साथ। वो तो भैया वो जाने, मुझे क्या पता क्या चक्कर चल रहा है क्या नहीं चल रहा है। मैं तो घर में खाता हूँ, पीता हूँ, सो जाता हूँ। अच्छा अच्छा अच्छा, चले बेटा, आप तो अभी आगे नहीं स्टडी नहीं कर रहे हैं आगे? नहीं, मैं प्रिपरेशन कर रहा हूँ सर जी, घर पे खाता हूँ, पीता हूँ, नहाता हूँ, धोता हूँ, पढ़ाई करके सो जाता हूँ फिर से। गुड यार, गुड 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 गुड। तो यूपीएससी का कर रहे हैं, किसका कर रहे हैं प्रिपरेशन, किसका कर रहे हैं? इसका मैंने तो फॉरेन IFS के लिए करना है, इंडियन फॉरेन। বুঝতে পারছেন কিছু? আমি কেন এটা শোনালাম, এতটা মন দিয়ে আপনারা শুনলেন, এটার জন্য অনেক ধন্যবাদ। দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন। এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই পাকিস্তানি অনেক গুপ্তচর আমাদের দেশের বিভিন্ন নাগরিককে বিভিন্ন পর্যায়ে ফোন করে নানানভাবে ট্র্যাপ তৈরি করবার চেষ্টা করছেন। আমি দয়া করে সমস্ত সিভিলিয়ানসদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, এমন কোনো ট্র্যাপে পা দেবেন না। পাকিস্তানকে বাড়তি ডিভিডেন্ড দেওয়া মানে আমাদের দেশকে অনেক বেশি উইক করে দেওয়া, দুর্বল করে দেওয়া। এটা একজনও যদি করেন তাহলে আর কিছু থাকবে না। অন্তত ২৬ জন পর্যটকের কথা ভেবে একটু জাগ্রত হন, এখানে পলিটিক্সটা বন্ধ করুন। আমি এখানে অম্বিকেশ বাবুর কাছে যাবো। অম্বিকেশ বাবু, নিশ্চয়ই আপনি সম্পূর্ণ বাইকটা খুব মন দিয়ে শুনেছেন। এটা একটি ফোনের বার্তালাপ এবং এখানে পাকিস্তানি গুপ্তচর সরাসরি একজন সিভিলিয়ান্সকে ফোন করে সব কিছু ডেটা জানতে চাইছেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় অম্বিকেশ বাবু। এটা 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 কি ভেরিফাইড? ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে যদিও আমি, হ্যাঁ ভালো কথা বলেছেন, সত্যতা যাচাই করা হয়নি টাইপি বাংলার পক্ষ থেকে, কিন্তু এটা সত্যি কথা যে এরকম গুপ্তচরেরা কিন্তু ফোন করতে শুরু করেছে, সূত্র মারফত আমরা জানতে পারছি। অমিকেশ বাবু, এটা কবে এই কনভারসেশনটা? গতকাল থেকে এটা চলছে সব জায়গাতে। বলুন। আচ্ছা, প্রথমে বলি যে গত 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছে জম্মু কাশ্মীরের পহেলগাম বৈশরণ উপত্যকাতে, এটা অনেক আগে, এর আগেও ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি হানা হয়েছে, বিস্ফোরণ হয়েছে, উগ্রপন্থী হানা হয়েছে, অনেক কিছু ঘটেছে, একেবারে এটা নতুন কিছু না। কিন্তু এবারেরটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে যারা খুন করছে তারা ধর্ম পরিচয় জেনে খুন করছে। এইরকম ঘটনা আগে কখনো কাশ্মীরেও ঘটেনি। কাশ্মীরেও বহুবার বহু রকম উগ্রপন্থী হানা হয়েছে, বিস্ফোরণ হয়েছে, অনেক কিছু ঘটেছে। এটা সম্পূর্ণ অন্যরকম। কিন্তু তার সঙ্গে যে প্রশ্নটা থেকে যাচ্ছে, আমরা সকলেই জানি যে জম্মু কাশ্মীর একসময় ছিল পূর্ণ রাজ্যে। ৩৭০ ধারা হটানোর পরে এটাকে ভেঙে দুটো রাজ্য করা হয়েছে, একটা কেন্দ্রশাসিত লাদাখ আর বাকিটা জম্মু কাশ্মীর। এবং জম্মু কাশ্মীরের এখন কিন্তু পূর্ণ রাজ্যের স্ট্যাটাস নেই, এবং সেটা না থাকার কারণে এখন ওখানকার সমস্ত নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং দিল্লি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশের বা নিরাপত্তার দায়িত্বে আছে, ঠিক তেমনটাই। এবং কাশ্মীর একটা একবারে পাকিস্তানের বর্ডার, এবং পাকিস্তানে ক্রস বর্ডার অনেক সময় ফায়ার হয়, নানা রকম জঙ্গি হানা হয়, এবং সেই দিক থেকে কাশ্মীর অন্য 5টা রাজ্য থেকে আলাদা। সেই কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা সবসময় বেশি করে কড়া রাখা উচিত। কিন্তু 22শে এপ্রিল দিনের বেলায় দুপুরের পরে জঙ্গিরা হেসে নির্বিচারে হানা দিয়ে খুন করে নিরাপদে নিভৃতে তারা চলে গেল। সেখানে নিরাপত্তা বাহিনী ছিল না কেন? এবং যারা ওখানে লোকাল অধিবাসী এবং যারা ওখানে নিহত হয়েছে তাদের পরিবার,
বা যারা আহত হয়েছে তাদের পরিবার, বা যারা আহত বা নিহত হয়নি, ভীত সন্ত্রস্ত হয়ে ওখান থেকে চলে এসছে কোন রকম জীবন বাঁচিয়ে, তারা সকলেই বলেছে যে ওখানে একজন পুলিশ বা কাউকে আমরা নিরাপত্তা বাহিনীকে দেখিনি। এবং এইটা দেখা যাচ্ছে না কেন, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থাটাকে দৃঢ় করার কথা, এটা একেবারেই ছিল না। এবং তারপরে ঘটনাটা ঘটে যাওয়ারও বোধহয় 1 ঘন্টা না 2 ঘন্টা পরে সেনাবাহিনীর দেখা পাওয়া গেছে। তার আগে যারা আহত হয়েছে তাদেরকে বৈশরণ উপত্যকা থেকে পহেলগামে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা, বা যারা ভীত সন্ত্রস্ত হয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসা ক্ষেত্রে কিন্তু এলাকাবাসীরাই কাজটা করেছে, আমরা সবাই দেখেছি। কিন্তু সেখানে সেনা বা প্রশাসন কোনো কাজ করেনি। এখানে আরেকটি প্রশ্ন কিন্তু উঠবে, খুব স্বাভাবিকভাবে উঠবে, যে 2019 সালে ফেব্রুয়ারি মাসে যে পুলওয়ামাতে 14 ফেব্রুয়ারি ঘটেছিল, এবং সেই সময় যিনি ওখানকার রাজ্যপাল ছিলেন, পরে তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে এই ঘটনাটা একটা পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছিল, এবং মানে একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যাতে এই ধরনের একটা ঘটনা ঘটে। এবং তার কারা ঘটিয়েছিল তার তদন্ত রিপোর্ট কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। 2019 সালের ঘটনা, 2024 5 বছর পেরিয়ে গেছে। অতএব আমাদের যে ইন্টেলিজেন্স বা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তারা ঠিক ঠিক কাজ করছে কিনা, এবং যদি না করে কেন করছে না, তার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। তাহলে আজকে গুপ্তচররা এত সব কাজ করে বেড়াচ্ছে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি করছে? আপনি একটা করলেন, আপনি একটা ছবি দেখালেন, তাহলে আমাদের যে সংস্থাগুলো আছে যারা এগুলোকে দৃঢ়ভাবে প্রতিরোধ করার ব্যবস্থা, তারা কি কাজটা কেন করছে? আরেকটি প্রশ্ন আমি এখানে বলবো, যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে প্রধানমন্ত্রী কিন্তু একবারও ওই পহেলগামে বা কাশ্মীরে গিয়ে যারা আহত হয়েছে, যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের সঙ্গে একবার দেখা করার সৌজন্যটাকে বোধ করেনি। ঠিক যেভাবে মণিপুরের ক্ষেত্রে একাধিকবার বহু মানুষ বলেছেন যে মণিপুরে আপনি যান, এক্ষেত্রে কিন্তু যাননি তিনি। কিন্তু 22 তারিখের ঘটনা, 24 তারিখে কিন্তু নির্বাচনী প্রচারে তিনি বিহারের মধুপুরে গেছেন, কিন্তু পহেলগামে যাননি। অর্থাৎ একটা প্রশ্ন থেকেই যায়, আমরা নাগরিক হিসেবে আমরা কিন্তু চাই একতাবদ্ধ হিসাবে এই যে হানাটা হয়েছে, যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, যে কোনো মূল্যে ব্যবস্থা না হোক, আমরা সবাই মিলে সেটা চাই। কিন্তু ভারত সরকারের তরফ থেকে কেমন কোথাও একটা যেন ফাঁক থেকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আরেকটা কথা আমি বলবো, আমরা এর আগে দেখেছি যখন কোনো বাইরের শক্তি, প্রতিক্রিয়া শক্তি, উগ্রপন্থী শক্তি আমাদের ভারতবর্ষে কোনো না কোনো জায়গায় এসে কোনো ঘটনা ঘটিয়েছে, সমস্ত দেশবাসী একতাবদ্ধ হয়েছে আগে। কিন্তু এবারে আমরা দেখেছি মানুষের মধ্যে নানারকম ঘৃণা ছড়ানো হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে সকালে যখন প্রাতঃভ্রমণে যাই, আমি যেহেতু ধর্মনিরপেক্ষ মানুষ, আমি কোনো ধর্মের দাবিদারি করি না, কোনো আমার অন্য ধর্ম বিশ্বাস নেই, সেই জন্য আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, মানে ভাষায়, আমি শারীরিকভাবে বলবো না, এই জিনিস আমি ভাবতে পারি না। অর্থাৎ এইভাবে, এবং কোন কোন ক্ষেত্রে আমরা খবরও আছে আমাদের কলকাতা নগর শহরে, যে কোনো মুসলিম অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসা করতে ডাক্তারবাবুরা রাজি হচ্ছেন না। কোথাও আমরা উত্তরপ্রদেশ না কোথাও একটা খবর আমরা পেলাম যে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অত্যন্ত জরুরি, সেখানে এই জিনিসটা হচ্ছে। এবং এইটা যে হচ্ছে, এটা কিন্তু ধর্মীয় বিভাজন, এবং ধর্মীয় বিভাজনের রাজনীতি কিন্তু বিজেপি বরাবর করে এসছে তার জন্মলগ্ন থেকে, এবং সেখানে এর দায় কিন্তু বিজেপিকেই নিতে হবে। আচ্ছা, এরকম হয়ে যাচ্ছে না তো অম্বিকেশ বাবু, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়? না, ভারত সরকারের যা দায়িত্ব সেটা তো তাকে পালন করতে হবে। সেই দায়িত্ব পালনে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে দিলাম। আমি তো একজন নাগরিক হিসাবে দেশের সাংবিধানিক অধিকার আমার আছে, আমার প্রশ্ন করার সরকারের কাছে। একেবারে এই যে পুলওয়ামার ঘটনার সঠিক তথ্য আমরা কি আজ পর্যন্ত জানতে পেরেছি? হ্যাঁ, বা 22 তারিখে ঘটনা ঘটার পরে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসলেন, তার আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু 24 তারিখ আজও বৈঠক করেছেন, পহেলগামে যেতে পারতেন, সেখানে মানুষকে আশ্বস্ত করতে পারতেন, কিন্তু তিনি তা না করে চলে গেলেন তার নির্বাচনী প্রচারে। এবং আমি
দায়িত্ব নিয়ে বলছি নির্বাচনী প্রচারে কিন্তু ভোট প্রচারে কিন্তু এটাকে তিনি ব্যবহারও করেছেন। এই পহেলগামে যে জঙ্গিহানা হয়েছে বিহারে, সেখানে তিনি বিহারের মধুপুর না মধুবনী নাকি একটা জায়গা, মধুবনী, এটা ঘটেছে। এবং এই সময়কালে 22 তারিখের পরে আজকে 29 তারিখ পর্যন্ত ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা বিদ্বেষ, মানে মুসলিম বিদ্বেষ, বিশেষ করে এটা যারা খুন করেছে তারা ধর্মীয় মুসলিম, এরকম সন্দেহ নেই। যাদেরকে খুন করেছে বেছে বেছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু হচ্ছে। অমিকেশ বাবু, আপনি কি এটা বলতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত কোনো সিভিলিয়ান্সকে এটা বলেছেন যে সেকুলারিজম তকমাটা ভুলে যেতে, কিংবা কোনো সিভিলিয়ান্সকে এখনো পর্যন্ত বলেছেন যে মুসলিমদের উপর আক্রমণ করতে? করেননি তো। উনি বলেননি, উনার সাঙ্গপাঙ্গরা বলেছেন। আপনাকে আমি নাম নিয়ে বলছি, অর্ণব গোস্বামীর যে চ্যানেল রিপাবলিক, তার যে বাংলা চ্যানেল পশ্চিমবঙ্গে, তার যে, আমি নাম বলবো, আমার কোনো ভয় নেই, আমি ভয় পাবো কেন? ময়ূর রঞ্জন ঘোষ যে ধরনের একটি বিন্দে দুটি কুসুম বলে যেভাবে এখান থেকে বেরিয়ে যান দেশ ছেড়ে, এই কথাটা কারা বলছে? ময়ূর রঞ্জন ঘোষ কিন্তু একটা বিজেপির চ্যানেলে বসে কথাটা বলছে, এবং তার মালিক বিজেপির, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু এফআইআর কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি? একটা চ্যানেল, যার ন্যাশনাল লেভেলে তার একটা চ্যানেল চলে, এবং এই সময়কালে ন্যাশনাল বহু চ্যানেল একেবারে মানে মানুষে মানুষে বিভাজন করার জন্য, দেশের মানুষকে বিভাজিত করার জন্য তারা কাজ করে চলেছে, দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে। দায়িত্ব মানে তাদেরকে সেইভাবে ব্যবহার করা হচ্ছে, যেখানে আমরা সবাই বলি গদি মিডিয়া। আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করতে যাব, কিন্তু একতাবদ্ধ হওয়ার দায়িত্বটা তো নিতে হবে ভারত সরকারকে, বিজেপিকে, রাজ্যে কেন্দ্রের শাসক দল। তারা যদি মানে হিংসা ছড়ায়, তারা যদি বিদ্বেষ ছড়ায়, তারা যদি বিভাজনের রাজনীতিটাকে এই সময় আরো উস্কে দেয়, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে, তাহলে একতাবদ্ধ মানুষ হবে কি করে? বেশ, আমি রুবিদির কাছে যাবো। রুবিদি, অম্বিকেশ বাবু যে প্রশ্নগুলো করছেন তিনি বলছেন যে পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি সামনে, কথা ঠিক। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে পেহেলগাঁওতে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যাওয়ার সময় পাননি। এক্ষেত্রে আপনাদের ঠিক কি স্ট্যান্ড থাকবে? কিন্তু তার আগে জয়রাম রমেশ এই গায়েব ইস্যুতে কি মন্তব্য রেখেছেন আপনাদের সামনে রাখছি, দেখুন। देश के हित में ये निवेदन किया है, जनता के हित को देखकर ही हमने ये निवेदन किया है। तो ऐसे राजनीति टोका टोकी के लिए हमने नहीं निवेदन किया है। इसमें बहस हो, जिम्मेदारी सी बहस हो, चर्चा हो, प्रधानमंत्री सरकार विपक्ष को विश्वास में लें, अपनी जो नीतियां हैं जो वो बता सकते हैं वो बताएं, और जैसा कि मैंने कहा एक प्रस्ताव पारित किया जाए, एक सामूहिक संकल्प प्रस्ताव पारित किया जाए। कई बार पहले हुए हैं, ऐसा नहीं है कि विशेष सत्र नहीं बुलाए गए हैं, विशेष सत्र बुलाए गए हैं, और हम उम्मीद करते हैं कि प्रधानमंत्री खुद मौजूद होंगे, खुद बोलेंगे। हालांकि चुनावी भाषण में जाके बोलना, दोनों भाषा में बोलना वो अलग बात है, पर पार्लियामेंट में बोलना वो अलग बात है। अपना ही एक सम्मान है, गरिमा है पार्लियामेंट का। इसलिए ट्वीट आया कि गायब है प्रधानमंत्री। ठीक, वो प्रधानमंत्री देखिए सर्वदलीय बैठक में तो नहीं थे। हमने 22 तारीख को ही मांग की थी, खड़गे जी ने मांग की थी, राहुल जी ने मांग की थी, मैंने मांग किया था कि सर्वदलीय बैठक बुलाया जाए प्रधानमंत्री के नेतृत्व में। प्रधानमंत्री नहीं, हालांकि प्रधानमंत्री आए 24 तारीख को वापस, और बिहार में चुनावी भाषण देने के लिए चले गए। चुनावी भाषण के लिए वक्त है उनको, पर सर्वदलीय बैठक में आने के लिए उनके लिए मौका नहीं, वक्त नहीं है क्या? दिलचस्पी नहीं है क्या? तो और उन्होंने वो मान लिया है, वो नॉन बायोलॉजिकल नहीं है। उन्होंने कह दिया है कि मैं भी ह्यूमन हूँ, मैं भी एक इंसान हूँ। तो आए लोकसभा में, राज्यसभा में बहस में भाग लें, नेतृत्व करें, हमें अवगत कराएं क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ ये जो क्रूर आतंकवाद हमला। और कोई राजनीतिक टोका टोकी नहीं, पर एक सामूहिक संकल्प, एकता एकजुटता, एकता एकजुटता, एकता एकजुटता, एक ही फॉर्मूला है कांग्रेस का आज, एकता और एकजुटता और सद्भावना, एकता एकजुटता और सद्भावना।
দেখুন, পুলওয়ামার ঘটনার পরও আমাদের দেখেছি যে প্রধানমন্ত্রী চুপ কেন বলে সব বিরোধী দল ভীষণভাবে অ্যাটাক করেছিল। তারপরে আমরা সার্জিক্যাল স্ট্রাইকটা দেখেছি, আমরা কিন্তু ভুলে যাব না। কিছু বলেই যে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যদি সবকিছু বলে দিই, এই যে আমি আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যে কথা বলছি, আমি একটা নিউজ চ্যানেলে আছি, আমরা যদি এটা যদি সবকিছু বলে দিই, কখন হবে, কবে হবে, কোথা থেকে হবে, এগুলো বলা যায় না। এগুলো বুঝতে হবে, প্রধানমন্ত্রী এগুলো বিবৃতি এখন দিতে পারবে না। এগুলো অনেক কিছু ভেতরের ব্যাপার আছে, ভারতবর্ষের সুরক্ষার ব্যাপার আছে। এগুলো বোকার মতো কেউ যদি প্রশ্ন করে শুধু রাজনীতি করার জন্য, আমি বলবো সত্যি কথা বলতে তাদের এখনো অব্দি তারা শুধু রাজনীতিই করে যাচ্ছে। এটা তো বোকামি হচ্ছে। এগুলো কি বলা সম্ভব? আর এগুলো কি বলে দেওয়া উচিত? তাহলে তো এটা তো মানে শত্রু দেশের পক্ষে তো সুবিধা হয়ে যাবে যে এই দিন এরকম জায়গায় অ্যাটাক করতে চলেছে, এই বিষয় অনেক কিছু আছে যারা খুলে মানে একদম খুলেআম ভাবে সবকিছু না দেখানো না না সাধারণ রুবিদি পাবলিকের রুবিদি সম্ভব অম্বিকেশ নয়। বাবু একবারও সেই এবং ডিটেলস জানতে চাননি। অম্বিকেশ বাবুর প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। যে ঘটনা ঘটেছিল পুলওয়ামাতে, সেই পুলওয়ামার রিপোর্ট আমরা এখনো পর্যন্ত জানি না যে এর পরে ঠিক কী কী হলো, ঠিক কিভাবে এই বিষয়গুলো পরবর্তীকালে আপনারা করলেন, অর্থাৎ আপনারা কি করে যুদ্ধ করেছেন সেটা কেউ জানতে চায়নি। অন্তত রিপোর্ট তো পেশ হবে, সাধারণ নাগরিকদের কাছে শক্তি যোগান দেওয়ার একটি বার্তা তো থাকবে, সেটাও অম্বিকেশবাবু বলার চেষ্টা করছেন। আই থিঙ্ক অম্বিকেশবাবু সহমত হবেন। আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি, একটু দেখুন, সংক্ষেপে। সবকিছু রিপোর্ট সাধারণ পাবলিকের কাছে আনা সম্ভব না। সেই রিপোর্ট যদি নিতে হয় বা কিছু করতে হয় সেটা তাদের ইন্টেলিজেন্স। এই মুহূর্তে একটি বড় ব্রেকিং আছে, আমি আপনাকে একটু বিরত করছি। এই মুহূর্তে মঙ্গলের বৈঠকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যে যে খবর সামনে আসছে, মঙ্গলের বৈঠকে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা। জল, স্থল, আকাশ, 3টে জায়গাকে ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা। এই মুহূর্তের বড় খবর ট্রাইটি বাংলার পর্দায়। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি বড় সিদ্ধান্ত। এই মুহূর্তে এই বিষয় নিয়ে বিস্তৃত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে অনিমেষ। অনিমেষ, এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে মঙ্গলের বৈঠক থেকে বড় সিদ্ধান্ত মোদীর, কি বিগেস্ট আপডেট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন থেকে ইতিমধ্যে আমরা যেই বৈঠকের দিকে নজর ছিল আমাদের, মঙ্গলের বৈঠকে বড় সিদ্ধান্ত নিলেন মোদী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। অনিমেষ, কি জানতে পারছো? 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। দেখুন, তোমাকে বলতে পারি এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং খবর যেটা মঙ্গলের বৈঠকে সিদ্ধান্ত মোদী সেনার যে বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এবং ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ে বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একেবারে বলা যেতে পারে যে বৈঠকে 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, দিল হচ্ছে প্রধানমন্ত্রী। তবে এই ঘোষণার জন্য কিন্তু অপেক্ষা করছিল কিন্তু ভারতীয় সেনারা, এবং দেখা যাচ্ছে জলপথে এবং আকাশপথে তারা কিন্তু একেবারে মহড়া দেখা গিয়েছে এবং তারা প্রস্তুত ছিল। আজকে সর্বশেষ বৈঠকে যে সর্বশেষ বৈঠকের দিকে তাকিয়েছিল কিন্তু সেনা প্রধানরা, কিন্তু সেই বৈঠকে কিন্তু ছিলেন বলা যেতে পারে যে 3 বাহিনী কিন্তু সেনাকর্তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন রাজনাথ সিং। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে সেনাকে পূর্ণ স্বাধীনতা হলো। এখন দেখা যাক যে সেনার হাতে চলে গেল সেই ক্ষমতা। এখন সেনা যদি মনে করে যে তাহলে অনিমেষ, আমরা বলতে পারি যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানকে কড়া জবাব দিতে চলেছে ভারত। একটা রঞ্জন বলা যেতে পারে যে সেনাকে যখন পূর্ণ স্বাধীনতা হলো, কিন্তু তারা যদি পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে কিন্তু ভারতের সেনা কিন্তু ছেড়ে কথা বলবে না, সেরকমই ইঙ্গিত দিল প্রধানমন্ত্রী। একেবারে তাই। অনেক ধন্যবাদ অনিমেষ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। ট্রাইটি বাংলার বৈঠকে 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা। মঙ্গলে বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যেই যে বৈঠক ছিল, সবার নজর ছিল এই বৈঠকের দিকে। বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। ইতিমধ্যে বলা হয়েছে 3 বাহিনীকে, জল, স্থল, আকাশ, এই 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা আবারও ব্যাক টু প্যানেল ডিসকাশন। আমি এখানে সরাসরি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আমি প্রথমে লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন, কিন্তু প্রশ্ন শুধু একটি জায়গাতে। আপনারা যে গায়েব পোস্ট করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোধহয় বৈঠকে ব্যস্ত ছিলেন, তাই জন্যই আপনাদের মনে হয়েছিল গায়েব। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। না, আমরা তো চাইছি এইটা প্রধানমন্ত্রী একটা কড়া পদক্ষেপ নিক। এইরকম পররাষ্ট্র নীতি তো এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, এবং প্রতিবেশী দেশগুলো যদি এইভাবে অ্যাটাকিং একটা তাদের থাকে উদ্দেশ্য থাকে, সেখানে কড়া পদক্ষেপ নেওয়া দরকার।
এটা প্রধানমন্ত্রী নিন, এইটা আমরা বারবার করে বলতে চাইছি। তবে এই যে হিংসা ছড়ানো হচ্ছে সারা ভারতবর্ষে, একটা হিংসার বাতাবরণ, এটাও কিন্তু আমরা চাইছি না। এই যে বারবার করে কিছু মানুষ, বিজেপির কিছু আমরা লোকজনকে দেখছি, তারা বারবার করে বলছে সমস্ত মুসলিমদের এখান থেকে পিটিয়ে বার করে দাও, এখান থেকে ভারতবর্ষ থেকে পিটিয়ে বার করে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। এই হিংসার বাতাবরণ নয় ভারতবর্ষ। ভারতবর্ষ এই হিংসার বাতাবরণে বড় হয়নি, ভারতবর্ষ তৈরি হয়নি এই হিংসার বাতাবরণে। কেন তাড়ানো হবে? সব ভারতবাসী, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা দেশের জন্য করে ভাবে, তারা আছে, তাদেরকে এই কথা বলার নয়। সেই জন্য আমরা চাইবো যে ভারতবর্ষ শান্তির বাতাবরণে থাকুক, ভারতবর্ষ আবার তার পরিপূর্ণ যে ধর্মনিরপেক্ষতা এবং শান্তির কথা বলে যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই ভারতবর্ষ থাকে। এবং অটল বিহারী বাজপেয়ী জি পর্যন্ত বারবার করে বলে গিয়েছিলেন, এ দেশ সেকুলার হ্যায়, সেকুলার রহেগা, সেকুলার রহেগা। আপনি যেমন একদিকে অটল বিহারী বাজপেয়ীর কথা কোট করছেন, তেমনি 31শে মে 1996 সালে এই অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন রাজনীতি তো থাকবে কিন্তু দেশ সবার আগে। আর ঠিক সেই দেশে তখন বিরোধী শিবির হিসাবে সরাসরি নরসিমহা রাওকে বলেছিলেন, নরসিমহা রাওয়ের হয়ে সরাসরি বিরোধী শিবিরের থেকে জেনেভাতে গিয়ে বার্তা দিয়েছিলেন এই অটল বিহারী বাজপেয়ী। আমি এখানে সরাসরি অম্বিকেশ বাবুর কাছে যাবো। অম্বিকেশ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। শুনুন, আপনি অটল বিহারী বাজপেয়ীর কথা বললেন। অটল বিহারী প্রধানমন্ত্রিত্ব আমি দেখেছি, তার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী একসময় ছিলেন, তাও দেখেছি। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বের সঙ্গে মোদীর নেতৃত্ব কোনোভাবেই মেলে না। মোদী একটা দিনও কোনো প্রেস কনফারেন্স করেননি। উনি 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু তিনি কখনো বিদেশে যাওয়ার সময় বা বিদেশ থেকে ফিরে আসার পরে বা কোনো ইমার্জেন্সি ইস্যুতে তিনি কখনো সাংবাদিক সম্মেলন করেননি। এটা একটা ঘটনা আপনাদের মনে রাখতে হবে। এটা আর একটা বিষয় হচ্ছে, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মনিরপেক্ষ শব্দটা আপনার প্রিএমএলএ থাকলো কি না থাকলো তাতে কিছু আসে না। যেভাবে দেশটা স্বাধীন হয়েছে, যেভাবে দেশটা বড় হয়েছে এবং দেশের সুরক্ষা বলয়ে যে সকল মানুষ কাজ করছে, আমরা সবাই মিলে ধর্মনিরপেক্ষ। অতএব এই ধর্মনিরপেক্ষতাটা কিন্তু মোদী ক্ষমতায় আসার পরে চ্যালেঞ্জড হয়েছে বারবার। মোদী ক্ষমতায় আসার পরে দেশে চ্যালেঞ্জড হয়েছে এবং এখনো আমরা মনে করি এভাবে কি ধর্মনিরপেক্ষ, আমরা দেশ থেকে সবাইকে তাড়িয়ে দেবো, এই যে কথাগুলো মোদী সরাসরি না বললেও তার যারা আশেপাশে লোকজন আছে বা তার প্রসিদ্ধ যে সকল মিডিয়া আছে তারা কিন্তু এই বিষ ছড়াচ্ছে। এই সময় আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ধর্মের বিষ, আমি শুধু একটি প্রশ্ন সংযোজন করতে চাইবো রুবিদি, ধর্মের বিষ সত্যি যদি একবার ছড়িয়ে যায় তাহলে কিন্তু তা আফিমের মতো হবে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অম্বিকেশ বাবুকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেদিন 22 তারিখে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু পৌঁছে গেছিল এবং যা যা বিষয় দেখার সমস্ত বিষয় দেখেছে এবং সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ কিন্তু ভারত সরকার পরপর একের পর এক নিয়েই গেছে। সেটা হয়তো আপনার জানা নেই, আপনি একটু জেনে নেবেন। এবং পররাষ্ট্র নীতি নিয়ে যে কথা বলা হচ্ছে, দেখুন আমাদের কিন্তু পররাষ্ট্র নীতি যথেষ্ট সচ্ছল, বলে নিতে দেবেন, যথেষ্ট সচ্ছল। এই জন্য মানে বিশ্বের সমস্ত দেশ কিন্তু আজকে ভারতবর্ষের সাথে রয়েছে এবং কিছু শুধু দুটো দেশ নেই, সেই এখন হচ্ছে চীন, এখন আর হচ্ছে তুরস্ক। চীন আর তুরস্ক কি করবে সেটা নিয়ে আমরা তো এখন অব্দি বলতে পারছি না, সেই বিষয়ে আমরা বলবো না এখন এই বিষয়। আর এই যে এক্ষুনি লিপিকাদি বলছিলেন পিটিয়ে মুসলিমদের বের করে দাও, কে বলেছে পিটিয়ে মুসলিমদের বের করে দাও? বলা হয়েছে অবৈধ বাংলাদেশি যারা অবৈধ পাকিস্তানি আছে, সোশ্যাল মিডিয়ায় যান, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় শুধুমাত্র থাকলে হবে না, আপনাকে সঠিকভাবে নিজের জগতেও থাকতে হবে, জানতে হবে। এবং এটা যে বলেছে সেখানে কোনো ভুল নেই, কারণ আমাদের ভারতবর্ষে অনেক ছোট ছোট দেখতে পাচ্ছি পাকিস্তান হয়ে রয়েছে এবং এটা পাকিস্তান দরদি লোকগুলোকে তারা যদি থেকে যায় সেটা ভারতবর্ষের জন্য ক্ষতি, তাই হয়তো কোনো কারণে হয়তো বলেছে। আর প্রেস কনফারেন্স করেনি কি করেছে সেটা তো মোদির ব্যাপার, সেটা তো আমরা তো বলতে পারবো না। সেটা তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সে সেভাবেই সমস্ত কিছু করে, প্রত্যেকের নীতি সেম হতে পারে না। আমি আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম রাউন্ডে ছিলাম। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইটি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, অনেকে অনেক কিছু বলতে পারেন গায়েব হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী, বলতে পারেন যে রাজনীতি করা হচ্ছে ধর্মের নামে, যে কোনো বার্তা দিতে পারেন। আমি আবারও বলছি, যদি সত্যি ধর্ম নিয়ে রাজনীতি কেউ করছেন তাহলে তা আফিমের মতো, আর এই ধর্ম নিয়ে যদি খেলতে কেউ শুরু করেন তাহলে তা আগুন নিয়ে খেলা হবে, আগুন নিয়ে খেলার সমান হবে। তার কারণ এদেশ, আবারও বলছি, সেম বার্তা প্রথম দিন থেকে দিয়ে এসছে ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জন।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, জৈন প্রত্যেকে একত্রিতভাবে এই দেশকে সমর্থন করে। আর ঠিক সেই সমর্থনের মধ্যে যদি কিছু সংখ্যক মানুষ কোনো কারণে ধর্মের আঙ্গিকে দেশকে ভাগাভাগি করার চেষ্টা করেন, সে মুসলমানও হতে পারেন, হিন্দুও হতে পারেন, বৌদ্ধও হতে পারেন, শিখও হতে পারেন, জৈনও হতে পারেন, মাথায় রাখবেন এই দেশ যদি না থাকে এই ভাগাভাগির কোনো মূল্য থাকবে না। অন্তত অটল বিহারী বাজপেয়ীকে যারা অন্তত এই বিরোধী শিবিরে থেকে ভালোবাসেন, সমর্থন করেন, তার কথা অনুসারে সত্তা রহেগি সত্তা যায়গি। আর যদি পার্টির রদবদল হতে থাকে, সর্বশেষ কথাটা বলে দেশ। আর ঠিক সেই দেশের ক্ষেত্রেই বড় ঘোষণা আপনাদের সামনে রাখলাম, ভারত যদি না থাকে তাহলে কিছু থাকবে না। তাই সবাই মিলে একত্রিতভাবে যারা যারা অন্তত শব্দের কাটাকাটি অনুষ্ঠান দেখছিলেন, বাড়ি থেকেই বলবেন জয় হিন্দ। একথা বলে আজকে স্পেশাল শো করবো। এটা কুইক টান্টার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 7টায় নজর রাখতে হবে ফ্রাইভ টিভি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।